গতকালকে সাংবাদিক ইলিয়াস একটা সাক্ষাৎকার নিছে, তার 2.5 ঘন্টার সাক্ষাৎকার দেখে মাথায় নষ্ট। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন বীরবিক্রম মেজর শরীফুল হক ডালিম। বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং সম্প্রতি মেজর ডালিম জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে অংশগ্রহণ করেন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুস্তাফা নীরবতার অধ্যায়। মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা। একটা সময় ছিল যখন শেখ মুজিব ও তার পরিবারের সাথে মেজর ডালিমের খুবই ভালো সম্পর্ক ছিল। রাজাকারের বাচ্চারা তাকে হিরো বলছে। হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। শেখ হাসিনাকে দেশে আসা ফ্লাইটে খালি হাসিনা খুনি, এরা খুনি না, লক্ষ লক্ষ মানুষের খুন করছে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া। তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর, শেখ হাসিনার পায়ে ধর। আজকের ভিডিওতে আলোচনা করব সাম্প্রতিক এক বিতর্কিত বিষয়। মেজর ডালিমের একটি বক্তব্য এখন তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই বলছেন এর প্রভাব পড়তে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর, এমনকি ফাঁসির মতো বিষয়ও উঠে আসছে। আসুন আমরা বিশ্লেষণ করি এই বক্তব্য কতটা সত্যের পেছনের কারণ এবং এর প্রভাবে কি হতে পারে। প্রথমে দেখি মেজর ডালিম আসলে কি বলেছেন। তার বক্তব্য অনুযায়ী দেশের বর্তমান সরকার নানাভাবে সংবিধান লঙ্ঘন করেছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। তিনি আরো উল্লেখ করেছেন 1975-এর ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্কের কথা। আপনারা কি মনে করেন, এটি কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে সত্যি কোনো গভীর ষড়যন্ত্র আছে? মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মাছ কেটে কেটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই পাঠাই। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। দীর্ঘ 50 বছর পর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন। একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? এখানে ভাষণের নাম নিতে হবে না, ফজলুলের নাম নিতে হবে না, ফারুদ্দিন নাম নিতে হবে না। 50 বছরের শেখানো ইতিহাস যেন 50 মিনিটেই পরিবর্তন করে দিলেন তিনি। এমন এমন তথ্য শেয়ার করেছেন যা শুনে চোখ কপালে ওঠার মতো। এবার তিনি দিলেন নতুন তথ্য। শেখ হাসিনাকে নাকি প্রতি রাতে তার স্বামী ওয়াজেদ নিয়ম করে মারতেন। মার খেয়ে কাঁদতে কাঁদতে তিনি বাবার বাসায় আসতেন। তখন বেগম মুজিব বুঝিয়ে শুনিয়ে তাকে আবার স্বামীর বাড়ি পাঠাতেন। এই কাণ্ড নাকি প্রায় চলত। শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারেকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মাছ কেটে কেটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই পাঠাই। টকশোর এক পর্যায়ে শেখ মুজিব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের প্রধান খেলোয়াড়। টকশোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15ই আগস্টের নৈপথ্যের ঘটনা বর্ণনা করেন বিদেশে নির্বাসিত আলোচিত ওই সাবেক কর্মকর্তা। তিনি তার জীবন এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ইস্যু নিয়ে কথা বলেন। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে শুকরিয়া আদায় করেছে। মুজিবের মৃত্যুর পরে লাখো লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করেছিল। তাদেরকে আমরা ডেকে আনি নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি 32-এর সামরিক অভ্যুত্থান। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রায় এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। দীর্ঘ 2 ঘন্টা টকশোতে ইতিহাস থেকে তিনি আরও যেসব বর্ণনা করেন তা হল, আল বদর বাহিনী নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। ভারত তৎকালীন সময়ে 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে। জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল মুজিব। তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটা একটা মিথ্যাচার। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। ভারত মূলত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন
মেজর শরীফুল হক ডালিম, যিনি সবার কাছে মেজর ডালিম নামেই পরিচিত। রোববার রাতে প্রবাসী সাংবাদিকের লাইভ টক শোতে হাজির হন তিনি। এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি ও তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে এবার যে প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই খবরই জানাচ্ছেন সহকর্মী SI রাজ। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে সবাই আনন্দ মিছিল বের করলো। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে। 1975 সালের 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন, যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 1975 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয়। পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি। এরপর দীর্ঘ 50 বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। 5 জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে মেজর ডালিম হাজির হন। লাইভে 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরো সময় প্রয়োজন। যে বিপ্লবী যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরাই সাধন করতে পারে, অর্জন করতে পারে। সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়লে চলবে না। এ সময় 24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। SI রাজ, ATN নিউজ, ঢাকা। সম্প্রতি মেজর ডালিম জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে অংশগ্রহণ করেন। টকশোতে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং 1975 সালের 15 আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। এর পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত ব্যাপারও সামনে আনেন। বিশেষ করে তার স্ত্রী অপহরণের ঘটনাটি খোলাসা করেন।
যা কয়েক মাস আগেই আমরা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তখন অনেকেই তা বিশ্বাস না করলেও এখন ঠিকই বিশ্বাস করতে বাধ্য। যাই হোক, এই ঘটনা ছাড়াও মেজর ডালিম তার স্ত্রীর মৃত্যু নিয়েও একটি তথ্য দিয়েছেন। জীবনের কথাই থাকছে তার সেই কথা। এছাড়া সংক্ষেপে মেজর ডালিম ও নিম্মির প্রেম বিয়ের কাহিনী জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। 1966 সালে কোনো এক অনুষ্ঠানে নিম্মির সাথে প্রথম আলাপ হয় মেজর ডালিমের। নিম্মি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বাপ্পির বোন, অপরদিকে ডালিমের বোনের বান্ধবী। বন্ধুর বোন বোনের বান্ধবী হওয়ার পরও নিম্মিকে খুব একটা চিনতেন না মেজর ডালিম। সেই অনুষ্ঠানে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যান। একদিকে নিম্মির রূপ তাকে পাগল করেছিল, অন্যদিকে অনুষ্ঠানে নিম্মির চালচলন কথাবার্তাও খুব ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে চিঠি চালাচালি, একটু আটটু দেখাশোনা, একটা পর্যায়ে সেটা প্রেমে গড়ায়। তাদের দু পরিবারও বিয়ের ব্যাপারে ইতিবাচক ছিল। তবে হঠাৎ নিম্মির বাবা তাকে কানাডা পাঠানোর সিদ্ধান্ত নেন, যা মানতে রাজি ছিলেন নিম্মিও। এ বিষয়টি বাপ্পি মেজর ডালিমকে জানান। পরে তার সাথে পরিকল্পনা করেই নিম্মিকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত হয়। যেমন কথা তেমন কাজ, মেজর ডালিম নিম্মিকে ঘর থেকে বের করে বিয়ে করে ফেলেন। ওদিকে নিম্মির বাবা সেনাপ্রধানের কাছে অপহরণের অভিযোগে মেজর ডালিমের বিচার দাবি করেন। তার 3 দিন পর বিয়ের কাগজপাতি সহ ডালিম, নিম্মি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে হাজির হন। বিস্তারিত শুনে তাজউদ্দিন নিম্মির বাবাকেও ডেকে পাঠান। প্রেম ঘটিত ব্যাপার, ছেলেমেয়ে ভুল করে ফেলেছে, কি করার, এসব বুঝিয়ে তাজউদ্দিন নিম্মির বাবার রাগ ভাঙিয়ে দেন। অতঃপর নিম্মি তার বাবার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেন। বিয়ের পর মেজর ডালিম ও নিম্মি আদর্শ দম্পতির খেতাব লাভ করেন। দাম্পত্য জীবনে তারা খুবই সুখী ছিলেন। বিয়ের 4 বছর পর ঘটে শেখ কামাল কর্তৃক কথিত অপহরণের ঘটনা, যা মূলত শেখ কামাল করেনি। এমনকি নিম্মি অপহরণের শিকারও হননি, তিনি স্বেচ্ছায় স্বামীর সাথে গিয়েছিলেন। সেই ঘটনায় যাবার আগে জানিয়ে রাখি, ক্যান্সারে আক্রান্ত হয়ে নিম্মি 2005 সালে মৃত্যুবরণ করেন। জানা যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি বাংলাদেশে গৃহবন্দী ছিলেন। তার সঠিক চিকিৎসা হয়নি। এমনকি মাঝে একবার খালেদা জিয়া ক্ষমতায় এসেও নিম্মিকে পাসপোর্ট দেয়নি। এ নিয়ে লাইভে মেজর ডালিমকে আক্ষেপ করতে দেখা যায়। তার মানে অনেকে যে এতদিন নিম্মির মৃত্যুর জন্য শেখ কামালকে দায়ী করতেন, সেটা সঠিক নয়। তাই বলে ভাববেন না আমরা আওয়ামী লীগের সাফাই গাইছি, সেটা মোটেও না। আমরা সত্যের সাফাই গাইতে বদ্ধপরিকর, সেটা কারো বিপক্ষে গেলেও কিছু করার নেই। আসা যাক এবার অপহরণের ঘটনায়। সম্প্রতি সেই ঘটনা নিয়ে লাইভে মেজর ডালিম বলেন, এটা একটা মজার ঘটনা। আমি আমার বইতে এটির কথা উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন পারভিনা, যার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি কর্নেল অলিউল্লাহ করেছিলেন, যিনি আমাদের চেয়ে জুনিয়র ছিলেন। বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হবে। দুপক্ষই আমাদের পরিচিত ছিল। সব আয়োজন আমাদের ওপর ছিল। এই আয়োজনের মধ্যে 2-3 হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল। তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, ছুটিতে দেশে এসেছিলেন। সে অনুষ্ঠানেও উপস্থিত ছিল। আমি ও নিম্মি 2 পক্ষের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তিনি আরও বলেন, বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পেছনে তাকিয়ে দেখে একজন ছেলে। তারপর সে বলেছিল, তুমি চুল টানছ? তখন ওই ছেলে বলেছিল, হ্যাঁ, আমরা দেখছিলাম। তোমার চুল এত সুন্দর, এটি কি পরচুলা না আসল? বাপ্পি বলেছিল, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না। এরপর ছেলেগুলো চলে যায়। তারপর মেজর ডালিমের বিয়ের অনুষ্ঠানে ঘটনার চরম উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর রেড ক্রসে 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা, যিনি তখন আওয়ামী লীগ নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন, মেজর ডালিম কোথায়, কোথায় মেজর ডালিম? এরপর তার সাথে 8-10 জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল। গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে। আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না। এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান। মেজর ডালিম বলেন, তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। তাকে রেডক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায়। তিনি আরও বলেন, আমরা তাকে বলেছিলাম আপনি আগে অনুমতি নিন, না হলে আপনি পার পাবেন না। এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই স্বপন ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে অপহরণ করা হয়েছে। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। বিপরীতে মেজর ডালিমের একরকম হুমকি শুনে গাজী গোলাম মোস্তফা গাড়ির গন্তব্য পাল্টে ফেলেন।
রক্ষী বাহিনীর ক্যাম্পের দিক থেকে গাড়ি ঘুরিয়ে চলল ৩২ নম্বর ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। মেজর ডালিমরা তখন হাফ ছেড়ে বাঁচেন। কলাবাগান দিয়ে ৩২ নম্বর রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ে থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন ৩২ নম্বরের ভেতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। তারপরের ঘটনা নিয়ে মেজর ডালিম বলেন, একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রসফায়ারে বিপদের ঝুঁকি বেশি। এ সমস্তই চিন্তা করছিলাম, হঠাৎ দেখি লিটুর ঢাকা ক ৩১৫ সাদা টয়োটা কারটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামল। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামল এসপি মাহবুব। নেমে প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে মেজর ডালিমরা সবাই আশ্বস্ত হন। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহতালা বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে ওপরে আসতে দেখে তার দিকে চাইতে লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার, কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নাই ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটায় বেজে ওঠে। রেড টেলিফোন। মাহবুব ক্রসতে উঠিয়ে নেয় রিসিভার। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গ পাঙ্গদের ধরে আনছে এক বিয়ার অনুষ্ঠান থাইকা। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার, গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লইয়া আইসে গাজী। গেইটের বাহিরেই গাড়িতে রাখা হয়েছে বদমায়েশগুলারে, জানালেন প্রধানমন্ত্রী। জবাবে মাহবুব বললেন, স্যার, গাজী সাহেব ডালিম আর নিম্মিকে তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ। মুজিব অবাক হয়ে বলেন, কস কি মাহবুব? মাহবুব জবাব দেন, আমি সত্যিই বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে ৩২ নম্বর ধানমন্ডিতে। মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাহিরে এসে ডালিমদের ভেতরে নিয়ে যায়। গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। বললেন, হারামজাদা, এইটা কি করছস তুই? ডালিম আর নিম্মির কাছে মাফসা। আর মেজর ডালিমকে উদ্দেশ্য কইরা শেখ মুজিব বললেন, তুই গাজীরে মাফ কইরা দে। আর গাজী, তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মোড়লি কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং ডালিমকে জড়িয়ে ধরলেন তিনি। কনের মা মানে ডালিমের খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের ওপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন মেজর ডালিম, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় শেখ সাহেব বললেন, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে। তার প্রয়োজন হবে না চাচা, বাহিরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথে চলে যেতে পারবো বলে বের হয়ে যান মেজর ডালিম পরিবার। এই পর্যন্ত শেখ মুজিব ভালো কাজই করেছিল। পরে আবার নোংরা রাজনীতি করে মেজর ডালিম সহ আরো মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। একটি রাত, একটি লাইভ সাক্ষাৎকার, আর ওই রাতেই যেন পাল্টে গেল 50 বছরের নীরবতার অধ্যায়। মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা এবং 1975 সালের ঐতিহাসিক সামরিক অভ্যুত্থানের অন্যতম প্রধান চরিত্র। দীর্ঘ অজ্ঞাতবাস শেষে প্রকাশ্যে এলেন। ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিশেষ লাইভ শোতে, যার শিরোনাম ছিল বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তম। ইলিয়াস হোসাইন তাকে পরিচয় করে দেন জাতির সূর্য সন্তান হিসেবে। কিন্তু এই লাইভ শুধু সাক্ষাৎকার নয়, এটি যেন 15 আগস্ট 1975-এর ঘটনা প্রবাহ নিয়ে নতুন এক ইতিহাস উন্মোচন। ডালিম শোনালেন তার জীবন কাহিনী, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সেই সময়ের রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর রহস্য।
সাক্ষাৎকারটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। লাইভ চলাকালে একসঙ্গে দেখেন প্রায় 8 লাখ মানুষ, যা বাংলা ইউটিউব কন্টেন্টের এক নতুন রেকর্ড। ডালিম বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সফলতার জন্য আরও সময় প্রয়োজন। তিনি নতুন প্রজন্মের সংগ্রামী চেতনায় শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের আশার বাণী শোনান। মেজর ডালিমের সাক্ষাৎকারে তিনি বলেন, 15 আগস্টের ঘটনা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না, এটা মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া কিছু ঘটনার ধারাবাহিক ফল। তিনি জানান, তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ ছিল। 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে, দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, ডালিমের দাবি, মুজিব মারা যাননি, বরং সেনা অভ্যুত্থানের অংশ হিসেবে তিনি নিহত হয়েছেন। সেই সময় মানুষ এ ঘটনার পর যে উল্লাস প্রকাশ করে, এতে বোঝা যায় অভ্যুত্থানের প্রতি তাদের সমর্থন ছিল। মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে আছে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। এছাড়া মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের হতাহতের সংখ্যা নিয়েও তুলে ধরেন তথ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধে 30 লাখ নয়। এক সাক্ষাৎকারে শেখ মুজিবের ভুলেই নাকি প্রতিস্থাপিত হয়েছিল এই হতাহতের সংখ্যা, যা দেশে বিদেশে জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার, তখন বলেছিল ক্ষয়ক্ষতি, তখন ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত, তো যে সব কিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ, এখন 3 লক্ষরে তারপরে সিরাজ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবেন। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউটা ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষ করে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পাশাপাশি তিনি তার স্ত্রীকে নিয়েও তুলে ধরেছেন নানান তথ্য এবং শেষ সময়ে তার স্ত্রীকে হাউস অ্যারেস্ট রেখে দেয়া হয়নি পাসপোর্ট। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও করতে দেয়া হয়নি কোনো চিকিৎসা। উনি বেঁচে নাই, উনিকে আল্লাহ নিয়ে গেছে। উনি নাই না, আচ্ছা। হ্যাঁ, এবং উনি মারা গেলেন কত বছর, তাই 1905 সালে মারা গেছেন। 2005। হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. মেজর ডালিম জুলাই বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিপ্লব একদিনে শেষ হয় না। বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা সাহসী, তবে সম্পূর্ণ বিজয়ের জন্য আরো সময় লাগবে। ডালিম জানান, তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই বিপ্লবীদের পাশে থাকতে প্রস্তুত। তোমাদেরকে ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে হবে। আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো, ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে। এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়ে, সেই অবস্থান থেকে সেই 71 মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে
কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। এছাড়া ডালিম প্রশ্ন তুলেছেন, কেন দেশের জাতীয় সঙ্গীত একজন ভিনদেশী কবির লেখা? তার মতে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো প্রখ্যাত কবির লেখা জাতীয় সঙ্গীত হতে পারত। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয়। এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি। নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না, বা অন্য কারো গান হতে পারতো? লাইভ সাক্ষাৎকারটি 17 ঘন্টায় দেখেছেন 65 লাখেরও বেশি মানুষ, আর মন্তব্য করেছেন 38,000-এরও বেশি। অনেক দর্শক ডালিমকে আখ্যায়িত করেছেন জাতীয় বীর হিসেবে। কেউ বলেছেন আমার বাবার বলা ইতিহাসের সাথে ডালিমের কথা মিলে যায়, আবার কেউ বলেছেন আজ বুঝলাম আমাদের ইতিহাসের অনেক অজানা দিক রয়েছে। আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা গতকালকে সাংবাদিক ইলিয়াস একটা সাক্ষাৎকার নিছে, তার 2.5 ঘন্টার সাক্ষাৎকার দেখে মাথায় নষ্ট যে এতদিন বইয়ের মধ্যে পড়লাম কি আর উনি ইতিহাস বলতেছে কি। এতদিন শুনেছি 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের জন্য, আর উনি বলতেছে 30 লক্ষ শহীদ হয়নি, শহীদ হয়েছে 3 লক্ষ। বঙ্গবন্ধু ইংরেজি জানে না, 3 লাখ না বলে বলছে 3 মিলিয়ন। কে রে 3 লাখ কই আর 30 লাখ কই? 30 লাখ যদি শহীদ হয়, প্রত্যেকটা ইউনিয়নে 655 জনকে শহীদ হতে হবে। এই ইউনিয়ন ঘুরলে তো 10 জনও পাওয়া যাবে না। এতদিন আমরা ভুল তথ্য জেনেছি, ভুল ইতিহাস জেনেছি। পরিষ্কার করে মেজর ডালিম যে সাক্ষাৎকার দিয়েছে, চুমুল তর্ক বিতর্ক, ইতিহাস আমাদেরকে জানতে হবে। বলেছে পাকিস্তান বুদ্ধিজীবীদের বাংলাদেশে হত্যা করেনি, ভারত হত্যা করেছিল আমার দেশকে মেধাশূন্য করার জন্য। আমার বক্তব্য নয়, মেজর ডালিম বলেছেন। তিনি পরিষ্কার করে তার একটা বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়েছে, তাকে সেলুট দেই। ও বলতেছে আমি জাতির পিতা, জাতির চাচা, দাদা, নানা এগুলো মানি না, মুসলমান হিসেবে একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। এ তো বাপের বেটা রে, কই ছিল এতদিন? এটা তো কোরআনের ঘোষণা। আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। বঙ্গবন্ধু কি জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কে বলেছে? এই জন্য গভীর মনোযোগ, ইতিহাসকে বিকৃতি করতে করতে পুরো জাতির মধ্যে তার একটা ধোঁয়াশা তৈরি করেছে। পরিষ্কার করে বলেন। মেজর ডালিম আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, মানবাধিকার ভারতের কাছ থেকে শিখতে হবে না, আমেরিকার কাছ থেকে শিখতে হবে না, তোমরা কোরআন পড়ো, রাসূলের জীবন পড়ো। কোরআন আর রাসূলের জীবনের ভিতরে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা। এতদিন জানলাম কি, শুনলাম কি, আর হচ্ছে কি? আজকে একটা দল তাদের ইতিহাসকে গভীরভাবে লুকিয়ে রেখে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আরো জোরে বলেন। উনি আরো একটা কথা বলেছেন, বাংলাদেশের দাড়ি টুপিওয়ালাদেরকে বলা হয় এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। মেজর ডালিম বলেছে জামাত ইসলাম বলো, দাড়ি টুপিওয়ালা বলো, আমি কাউকে মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করতে দেখিনি। বলেন আসলে সত্য কখনো গোপন থাকে না, সত্য প্রকাশ হয়ে যায়। সাংবাদিক ইলিয়াসকে সেলুট দেই, মেজর ডালিমকে প্রকাশ্যে আনার জন্য একসঙ্গে 8 লক্ষ লোক তার লাইভ দেখেছে। আল্লাহু আকবার কোন। টেলিভিশনে লাইভ হলে 10-20 হাজার লোক দেখে, আর 8 লক্ষ লোক রাত 10টা-12টা পর্যন্ত তাদের আলোচনা শুনতেছে। তার মানে বাংলাদেশের মানুষ সত্যটা জানতে চায় আর বিভ্রান্তর মধ্যে থাকতে চায় না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার মূল ইতিহাস কি, সত্য ইতিহাস কি, দল মতের ঊর্ধ্বে উঠে সত্য ইতিহাসটা জাতির সামনে আজকে প্রকাশ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, তিনি বলেছেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন।
এই কোরআন জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? জোরে বলেন পারে? এই জন্য আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। এই জন্য ছেলে পেলে মিছিল শুরু করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। আর বঙ্গবন্ধু কি? এগুলো বলে, হ্যাঁ বঙ্গবন্ধু ঘোড়ার ডিম দেখেন ফেসবুকের মধ্যে ছেলে পেলে লাগে। আমরা এগুলো বলতে চাইনি, কিন্তু স্বৈরাচার হাসিনাই তার বাপকে বেশি অপমানিত করেছে তার অপকর্ম কুকর্মের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলি আমরা মুসলমান। এই জমিনুল ইসলাম 90% মুসলমান। এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে যেন বাংলাদেশের পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যেন বিচার চলে, কোরআন দিয়ে পুরো দেশ চলে। কোরআনই পারে শান্তি আনতে, নতুবা শান্তি আসা সম্ভব। আর এই জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাছাড়া ওই স্বৈরাচাররা কিন্তু আবার দেশে ঢুকবে। বলতেছে আমরা সীমান্তর কাছে আছি, যে কোনো শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো বাবার দেশ, আছেন আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না গা, কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা কি আঙুল চুষবো, ফিডার খাবো, কই ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংহের পাইবা না। এ কথা বলেন। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো বক্স বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না। ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বিচার চলাকালীন অবস্থায়, এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন তো। এই যে দুইজন হলো হুজুগে বাঙালি, এ সত্য সত্য শেষ পর্যন্ত কারাগারে থাকবেন, একটু হাত উঠান দেখি, সবাই হাত উঠান দেখে। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান। মাঝখানে মুরব্বি মুরব্বি, এ ছেলে সবাই একটু হাত উঠান, সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত কারা কারা দেখেন উঠে উঠে চলে যায়, যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কর। এখন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। আমাদের বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআনের শাসন কায়েমের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠান আন্দোলন আসল ইবাদত, কারণ কি? আমার যুক্তিগুলো মাথার মধ্যে ভালো করে ঢুকান। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটা সময় ছিল যখন শেখ মুজিব ও তার পরিবারের সাথে মেজর ডালিমের খুবই ভালো সম্পর্ক ছিল। মুজিবের স্নেহের পাশাপাশি তার সন্তানেরাও মেজর ডালিমকে খুব সম্মান করত। শেখ কামাল তো মেজর ডালিমকে বস বলে ডাকত, এমনকি তার স্ত্রী নিম্মিকেও খুব সম্মান করত। বিপরীতে মেজর ডালিম ও তার পরিবারও মুজিব ও তার পরিবারকে খুবই শ্রদ্ধা করত। এতে বোঝা যায় ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে মেজর ডালিম ও তার পরিবারের কি ধরনের ঘনিষ্ঠতা ছিল। অনেকে প্রশ্ন তুলেন, এমন ঘনিষ্ঠতার পরও মেজর ডালিম কেন বেইমানি করেছেন, কেন সপরিবারে মুজিব হত্যাকাণ্ডে জড়িত থেকেছেন? এর পেছনের কারণ হিসেবে ডালিম তার একটি বইয়ে 3টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছেন। সেগুলো কি কি? আজকের আলোচনায় থাকছে তারই বিস্তারিত। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে খুবই ঘনিষ্ঠতার পরও মুজিবের সাথে কোনো আপোষ করেননি মেজর ডালিম। এ বিষয়ে তিনি বলেছেন, কোনো সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয়, তাই আমিও পারিনি আপোষ করতে। তবে ব্যক্তি মুজিব নয়, গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। এই বাক্যে মূলত মেজর ডালিম 3টি মুজিবের সাথে আপোষ না করার 3টি কারণ উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হল, মুজিব গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসক হলেন। এসব তকমার সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি? হ্যাঁ, রয়েছে। মেজর ডালিম তার একটি বইয়ে অন্তত তাই বলেছেন, শুধু নিচের মন গড়া কোনো তথ্য দেননি, পাশাপাশি অনেক প্রমাণ ও সাক্ষীও তুলে ধরেছেন। প্রথম যে বিষয়টি মেজর ডালিম বলেছেন, মুজিব ছিলেন গণবিরোধী পুতুল সরকার প্রধান। এর কারণ ছিল স্বাধীনতার পর মুজিবের অনুপস্থিতিতে যখন তাজউদ্দিন সরকার গঠিত হয়েছিল, তখন থেকে মুজিবের কিছু অনুসারী এর বিরোধিতা করতে থাকে এবং সর্বশেষ নানান কূটচাল করে ভারতের সহযোগিতায় মুজিব দেশে ফেরা মাত্রই তাকে সরকারে বসানো হয়। বিপরীতে তাজউদ্দিন সাহেবকে কোণঠাসা করে রাখা হয়। এই ডিসিশনের পেছনে জনগণ দূরে থাক বর্ষিয়ান নেতাদেরও কোনো সায় ছিল না, আর সেজন্যই মেজর ডালিম মুজিবকে গণবিরোধী সরকার বলেন। মুজিবের বিরুদ্ধে মেজর ডালিম দ্বিতীয় যে অভিযোগ এনেছেন তা হল গণতন্ত্রের হত্যাকারী। এ বিষয়ে জানা যায় 1972 সালের 10ই এপ্রিল প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের LFO এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল 1970 সালের LFO এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের LFO মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসাবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। মাওলানা ভাসানী সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এ ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ভাসানীর ওই প্রতিবাদে কর্ণপাত না করে 12 অক্টোবরে সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির ওপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিব। সেজন্যই মূলত মুজিবকে মেজর ডালিম গণতন্ত্রের হত্যাকারী বলেছেন।
সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের 42 নম্বর ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজায় রাখা হলো। 35, 37, 39 নম্বর ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে 63 ধারা সংযোজিত করে জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরোচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায়, অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। মেজর ডালিম মুজিবের বিরুদ্ধে তৃতীয় যে অভিযোগ এনেছেন তা হল বাকশালী এক নায়কতন্ত্র কায়েম। শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যার পর জাতির উপর বাকশালী এক নায়কত্ব চাপিয়ে দেয়। বাকশাল মানে বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এদের নিয়েই একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল 1972 সালের 7ই মার্চ রক্ষী বাহিনী আদেশ জারি করার মধ্যে। জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় এবং তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছিল ওই আদেশের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে 24শে ডিসেম্বর 1973 সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। 14ই জানুয়ারি 1974 সংসদ অধিবেশন বসে। আব্দুল মালেক উকিলকে স্পিকার হিসাবে মনোনয়ন দেওয়া হয়। 24শে জানুয়ারি 1974 হ্যাঁ ভোটের মাধ্যমে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করা হয়। এসব তথ্য মেজর ডালিম নিজে তার বইয়ে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, 13 জানুয়ারি 1975 সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই দিন বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 6 জানুয়ারি 75 এক ঘোষণায় বলা হয় যে সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া 48 ঘণ্টার মধ্যে দেয়ালে সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর 20শে জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সেই কলঙ্কিত অধিবেশন। জানা যায় 25শে জানুয়ারি সংসদে কোনো রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় 4র্থ সংশোধনী। মাত্র একবেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। 4র্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25শে জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত 4র্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বলা হয়, রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোটদান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যকারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন। সংসদের 2 ঘণ্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও 1 জন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুল সাত্তার, মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান।
এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়। 24 ফেব্রুয়ারি 75 রাষ্ট্রপতি শেখ মুজিব এক আদেশ বলে দেশে একটিমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নম্বর আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অবলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মানে বাকশালী সদস্য বলে গণ্য হবেন। এ আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন তাদের সাংসদ পদে ইস্তফা দেন। তারা যখন বিরোধিতা করে পদত্যাগ করেন তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মোজাফফর ন্যাপ শেখ মুজিবের এক দলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মোজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতি অনুসরণ করেননি। সংসদীয় দলের মিটিংয়ে অনেকে বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নুরে আলম সিদ্দিকী 55 মিনিট বক্তৃতা করেন। তার জানাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমাদ গুনেছিলেন। তার কারণ, এ বক্তৃতাকে সংসদ সদস্যদের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানান। এই বক্তৃতার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের সে অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বলেন, আর বক্তৃতা নয়, তোমরা আমারে চাও কিনা সে কথাই শুনতে চাই। সবাই তার এ ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কথা ছিল সব সদস্যকেই এ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তিনি আবার বললেন, বলো আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার সাহস আর কারো হল না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতা নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। পরে বাকশালের কারণে গোটা দেশ ও এ জাতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা কারো অজানা নয়। মূলত এসব কারণেই ব্যক্তি ও পারিবারিক দিক থেকে মুজিবের সাথে ঘনিষ্ঠতার পরও তার বিপক্ষে দাঁড়ান মেজর ডালিম। তিনি জানান, সেনা পরিষদের নেতাদের সাথে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসন কার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকে দায়ী করতেন, কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ। লিঙ্ক পাঠালো, দেখলাম মেজর ডালিম উনি ইলিয়াস হোসেনের লাইভে গেছেন এবং সেখানে লক্ষ লক্ষ রাজাকারের বাচ্চারা তাকে হিরো বলছে। এই লাইভের মাধ্যমে প্রমাণিত হলো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা আসলেই রাজাকারের দোসর, পাকিস্তানের দালাল ছিল। এটা একেবারে আজকে প্রমাণিত হলো। বঙ্গবন্ধুকে যে কোনো কারণেই তারা হত্যা করেছিল, তারা পরোক্ষভাবে তারা দেশপ্রেমের কথা বলতো। তাদের অনেকেই মুক্তিযোদ্ধা ছিল, তাদের ব্যাপারে আমরা সবাই কম বেশি কনফিউজ ছিলাম। আমার কথা একটু বাদ দেন, কারণ আমি পারিবারিকভাবে অনেকটা ইনফর্ম ছিলাম। কিন্তু ইলিয়াস হোসেনের লাইভে গিয়ে প্রমাণ করলো মেজর ডালিম যে যারা জামাত প্রেমী, যারা মুজিব হেটার, যারা স্বাধীনতার কতজন মানুষ মারা গেছে তা নিয়ে সন্দেহ করে, যারা বলে কয়েক হাজার মানুষ মরেছে, যারা পাকিস্তানের পা চাটে, মেজর ডালিম তাদের ছত্রছায়াতে এতদিন ছিল এবং তাদের দোসর হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলো। শেম অন ইউ মেজর ডালিম, শেম অন ইউ। আমার লজ্জা লাগে যে আপনি আমার সেকেন্ড কাজিন। তবে আজকে থেকে সেই কাজিন সম্পর্কটাকেও আমি ডিভোর্স দিলাম। আমার আব্বা ঠিক বলেছিল যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না, বঙ্গবন্ধু যতই ভুল করে থাকেন না কেন। মেজর ডালিম শুধু বঙ্গবন্ধু হত্যাকারীর টিমে ছিল না, সে পাকিস্তানিদের কাছে কি আশ্রয় নিয়েছিল?
এবং এবং জিন্দাবাদের রাজনীতি কায়েম করেছিল এই মেজর ডালিম রা। এবং এও প্রমাণিত হলো যে তারা মনে প্রাণে জামাতি হয়ে গিয়েছিল এবং এখনো তারা সেই জামাতি দোসরদের আইডিওলজি বহন করে। আমি সেই লাইভটি কয়েক মিনিট দেখে আমার আর রুচিতে কুলায়নি। সারা বাংলাদেশের কয়জন দেশদ্রোহী রাজাকার তাকে ভালোবাসলো এতে কোনো আসে যায় না। তার পরিবারের সদস্যরাই অধিকাংশই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার আপন মামারাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওয়াজিদুল চাচা, আজিজ চাচা, আইনুল চাচা, আমার আব্বা, এনারা সবাই, এনার মামারা সব, তার পুতুল ফুপু তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ সে বঙ্গবন্ধুর হত্যাকারী টিমে যুক্ত। শুধু হয়নি, রাজাকার আল বদর, আল শামস, 90 রাজাকার দেশের দোসর। সেই মনেও বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে, যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সে গতকালকে ইউটিউবের একটি লাইভে এসেছিল। এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল, কারণ একটা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জানা ছিল না যে এই খুনি কোথায় আছে, সে বেঁচে আছে না মরে গেছে। গতকালকে ইউটিউবের লাইভের ফলে এতটুকু নিশ্চিত হয়ে গেছে সে বেঁচে আছে, যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে। তার পরিবারের যে সদস্যরা আছে তারা অবশ্য নিশ্চিত করেছে এটি মেজর ডালিম এবং তারা বলছে যে এটি সেই খুনি। দেখুন, এই বক্তব্যের ভেতরে কয়েকটা জিনিস আমি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটা লোক, সে নিজেকে দাবি করছে সে মুক্তিযোদ্ধা, নামের আগে সে বারবার বলছে বীর উত্তম, তার ভাইয়ের কথাও বলছে, স্বপন, তার ভাই যে স্বপন তার কথা খুব গর্ব ভরে বলছে বীর বিক্রম। তার মানে মুক্তিযুদ্ধ এই লোকটির কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন জিয়াউর রহমানকে ভারতের তার বেইজে নিয়ে আসা হলো, অর্থাৎ কল্যাণীতে, সে যখন কল্যাণীতে অবস্থান করছিল তখন ডালিম বলছিল যে জিয়াউর রহমানের সাথে তার সবচেয়ে সখ্যতা ছিল, যে কোনো সময় জিয়াউর রহমানের কাছে এক্সেস ছিল। এবং মুক্তিযুদ্ধের সময় নাকি ডালিম বুঝতে পেরেছিল যে এটি ভারতের চালে যুদ্ধ হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই প্রশ্নটা আপনার মাথাতে আসতে পারে বা আসা উচিত যে মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল বলে মুক্তিযুদ্ধের সময় আপনার মনে হয়ে থাকে, আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কেন ফার্দার? আর মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল হয়ে থাকে তাহলে তো সেই মুক্তিযুদ্ধ আপনার জন্য অনেক ঘৃণার একটা ব্যাপার, আপনি সেটা নেবেন না কখনো, এটাতে আপনি গৌরব বোধ করবেন না। কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের তকমা আপনাকে দেওয়া হলো বীর উত্তম, সেটি আপনি আপনার গায়ে জড়ালেন কেন? কিংবা আপনার পরিবারের আপনার যে ছোট ভাই স্বপন, সেই স্বপনও তো বীর বিক্রম, তার গায়ে জড়ালো, সেটা নিয়েও দেখি আপনার গর্ব আছে, কোনো আক্ষেপ আমি দেখতে পাচ্ছি না। নাম্বার 1 প্রশ্ন। আপনারা দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা উত্থাপন করতে পারেন, এটাকে আমার খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়। আপনারা যদি ডালিমের লাইভটা দেখেন তাহলে ডালিমের লাইভে একটা কথা পরিষ্কারভাবে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে, এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না। জিয়াউর রহমানকে এই সংগঠনে একটি গাইড হিসেবে নেওয়া হয়। এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল এটি বলতে গিয়ে ডালিম বলছে এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে, অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই 25 বছরের এই সেনা পরিষদের যে রোডম্যাপ আছে সেখানে ছিল। আমার এই কথাটা যদি আরেকবার আপনার কাছে মনে হয় যে দেখি তো ডালিম কি বলেছে, আপনারা সেই লাইভ থেকে দেখতে পারেন। আমি আর এখানে জুড়ে দিলাম না, কারণ এখানে কপিরাইটের অনেকগুলো ইস্যুজ আছে। যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করে, সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে, আমি সেই বইটা দেখাচ্ছি, এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য, রক্ষী বাহিনীর জন্য, আওয়ামী লীগের অরাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে, উৎখাত করেছে, তাহলে তার আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে? সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে। তো যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে, সে বাকশালের ধোয়া তুলছে কেন? সে রক্ষী বাহিনীর ধোয়া তুলছে কেন? এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা অনুগ্রহ করে করবেন এবং এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন। এটা গেল দুটো।
আর 3 নাম্বার যেটা, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তিনি নাকি আপনার মেজর ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। গতকালকের তার লাইভের পরে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না, এবং অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে। আপনাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেছেন, অনেকেই করেননি। কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে শেখ কামাল হ্যাড নাথিং টু ডু উইথ দ্যাট ইনসিডেন্ট। আচ্ছা, ওই ইনসিডেন্টটাতে বিয়ে বাড়িতে কি হয়েছিল, বিয়ে বাড়িতে হওয়ার পরে উঠিয়ে নিয়ে আসা নানান ধরনের কথাবার্তা শুনেছি। মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে, একটা গোলমাল থাকে, তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে। আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না, কিন্তু আমি ইনসিডেন্টটার পরের যেই বিচার চাইবার যেই জায়গাটা আছে বা অংশটা আছে, সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি। আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন, সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে যে প্রথমে মাফ চাইতে বললেন গাজীকে, গাজী মাফ চাইলো, এবং গাজীকে যা বলার বললেন, প্লাস মেজর ডালিমকে এবং নিম্মিকে অর্থাৎ ডালিমের ওয়াইফকে এই বলে কথা দিলেন যে গাজীর বিচার হবে। আপনি সেটা বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন, গাজীর বিচার হবে বলে বঙ্গবন্ধু বলেছে। ডালিম ওই মুহূর্তে সেটা মেনে নিয়েছে। ওকে, বিচার যখন হবে আমি দেখি কি বিচার করে, এই তো ঘটনা। এটা সে মেনে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে আসলো। তার বইতে যেটা লেখা আছে, যখন পরের দিন ক্যান্টনমেন্টে যায়, ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে মেজর হাফিজ, তারপরে হচ্ছে যে আপনার জিয়াউর রহমান, তারা তাকে নানানভাবে আপনার ইনফ্লুয়েন্স করতে থাকে যে না তুমি এত সহজে মেনে গেলা। আমি বলি সেই বইয়ের, অর্থাৎ তার যে বইটা আছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইটার 448 নম্বর পাতাতে পরিষ্কারভাবে লেখা আছে যে নানানভাবে ইনফ্লুয়েন্সের পরে সে রাজি হয়েছে, না এটা তাহলে গতকালকে যে বিচার করে দিয়েছে সেই বিচার আমি মানি না, এই 3টা জিনিস করতে হবে, 3টা জিনিস করলে আমি মানি। খেয়াল করে দেখেন, আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর আমি বিচার নিয়ে একজনের কাছে গেছি, সেই যার কাছে আমরা বিচার নিয়ে গেছি সে বলেছে বিচার তিনি করবেন, অর্থাৎ বিচারের অথরিটি তিনি, বিচার তিনি করবেন। রিজনেবলি যদি আমি চিন্তা করি তাহলে সেই লোকটাকে আমি কয়দিন সময় দিব? ন্যূনতম আমি যদি ব্যক্তিগতভাবে রিজনেবলি চিন্তা করি, আমি তাকে 7 দিন সময় দিব, 7 ডেজ। মনে করা যাক আমার থেকেও আরো কম সময় দিতে অনেকে আগ্রহী, না 7 দিন দিব না, 1 দিন সময় দিবেন, 3 দিন সময় দিবেন, 5 দিন, মানে আপনারা যাই বলেন না কেন ন্যূনতম তো 1 দিন সময় দিবেন। ওই 1 দিন সময়ও বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি। পরের দিন ক্যান্টনমেন্টে গিয়ে তারা সেনাপ্রধান শফিউল্লাহর মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে চাপ প্রয়োগ করে যে তাদের 3টা দাবি মানতে হবে। খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু বিচারের আশ্বাস দেওয়ার পরেও যখন এই বাড়াবাড়িটা করা হচ্ছে, সেইটাকে আপনি কি প্রশ্নবিদ্ধ করেন যে ভাই তোমার তো উনি বললো যে এটার বিচার উনি করবেন, এবং অলরেডি সেই লোক তোমার কাছে মাফও চাইছে। তাহলে বঙ্গবন্ধু যদি বিচারের কথা বলে এবং তুমি যদি সেইখানে মেনি মুখর মতো সেটা মেনেও নাও, তুমি সেই সময় প্রতিবাদ করলা না কেন? না মানি না, মানি না, তুমি তো সেখানে মেনে নিলা। মেনে নেওয়ার পরে তুমি তাকে দায়িত্ব দিলা, দায়িত্ব দেওয়ার পরে তুমি বাসায় এসে বললা আমি মানি না, এটা তো তোমার ছ্যাঁচড়ামি। এবং তুমি কি শর্ত দিয়েছো সেটা একটু আমি দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাই, তোমার বই থেকে আমি বলছি। 448 পাতাতে তুমি লিখেছো যে গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীকে অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে, যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয়। আচ্ছা, একজন সংসদ সদস্যকে সংসদ পদ থেকে বর্জন করার জন্য কি লাগবে? তদন্ত করা লাগবে, সে কি করেছে সেটা অন রেকর্ডে থাকতে হবে, ডেফিনেটলি একটা প্রসিডিওর। কারণ আমি একটা এমপিকে তার নামে যা অভিযোগ আসুক না কেন, বা ডালিমের নামেও যা অভিযোগ আসুক না কেন, আমাকে একটা এনকোয়ারি করতে হবে, তদন্ত করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ধরা যাক তদন্ত শুরু করলো, সাথে সাথে সদস্য পদ বাতিল করলো, আর্মির হাতে তুলে দিতে হবে কেন? তুই কে রে ভাই? তুই কে? তুই কি দেশের পুলিশ, দেশের আইন শৃঙ্খলা? ওকে যদি তুলে দিতে হয়, আমাদের পেনাল কোড আছে, পেনাল কোড অনুযায়ী তার নামে মামলা হবে, সাংসদের নামে যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে হবে। তোর হাতে তুলে দিবে কেন? তুই কি দেশের হর্তাকর্তা? তাহলে দর্শক আপনারা বুঝলেন যে তাদের দাবির মধ্যে ছিল তাদের হাতে তুলে দিতে হবে। মানে বঙ্গবন্ধুকে তারা গালমন্দ করছে, সমালোচনা করছে, নিজেরা যে গুন্ডামি করছে, মাস্তানি করছে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করেন। হ্যাঁ তাই তো, নিজুম ভাই তো এই প্রশ্নটা তুলেছে, ভ্যালিড প্রশ্ন। আপনার হাতে তুলে দিতে হবে, কারণ আপনার বইয়ের ভিতরে লেখা আছে। 2 নাম্বার যুক্তি, গতরাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করবার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে, অর্থাৎ সমস্ত পত্রিকার ভিতরে এটা লিখতে হবে, অনুমতি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সেই সময় প্রচার মাধ্যমগুলোকে এটা প্রচার করতে বাধা দিয়েছে কিনা তার বইয়ের ভিতরে এটা লেখা নাই, ফলে আমরা এটা জানি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সাবজুডিস ম্যাটার যেটা অলরেডি বলা হচ্ছে, যেটার বিচার হচ্ছে, সেটা প্রচার মাধ্যমগুলোতে এনে আপনার ধান্দাটা আসলে কি ছিল? ওই যে মুক্তিযুদ্ধের সময় আপনি 25 বছরের চুক্তি করেছিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলবেন, সেটা ফিল্ড রেডি করছেন, তাই তো? আচ্ছা, 3 নাম্বারটা ভয়াবহ। সেটা বলছে যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য, সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। মানে বঙ্গবন্ধু ক্ষমা চাবে ডালিমের কাছে আর ডালিমের ওয়াইফের কাছে। কেন? কারণ বঙ্গবন্ধুর দলের এক সদস্য, বঙ্গবন্ধুর দলের এক সংসদ সদস্য বা একজন ব্যক্তি বা নেতা ডালিম এবং তার ওয়াইফের সাথে অন্যায় করেছে। যদিও সেটা তদন্ত সাপেক্ষে আমরা এক পক্ষীয় শুনেছি, শুধু ডালিমের বক্তব্য শুনেছি, গাজী বেঁচে নেই, গাজীর ফ্যামিলি বেঁচে নেই, কেউ বেঁচে নেই, আমরা জানিও না আদৌ কি হয়েছে। অর্থাৎ দুই পক্ষের কথা কি আমরা শুনবো কিনা, সে যত বড় অন্যায়কারী হোক, আমরা দুই পক্ষের বক্তব্য শুনবো কিনা। কিন্তু দর্শক, আপনি কি একবারও বলেছেন আচ্ছা ডালিমের কথা শুনলাম, এবার গাজীর ফ্যামিলির কথা শুনি তো আসলে সেদিন বিয়ে বাড়িতে কি হয়েছিল? আপনারা কিন্তু সেটা শুনতে চাননি, আপনারা ডালিমের কথাই বারবার বিশ্বাস করছেন। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। মানে আমি যাদেরকে দেখেছি তারা এটা মেনে নিয়েছে, আচ্ছা বুঝলাম এটা ডালিমের কথাই মনে সত্য, কিন্তু আপনারা অপর পক্ষের কথা, অথচ আপনার ন্যায় বিচারের কথা বলেন, আপনার সাম্যের কথা বলেন, মানবিক মর্যাদার কথা বলেন, আপনারা সম অধিকারের কথা বলেন, সংবিধানের কথা বলেন, অথচ আপনারা দুই পক্ষের কথা শুনতে রাজি না। এখন গাজীর করা একটা অপরাধ যদি হয়ে থাকে, ধরা যাক অপরাধ হয়েছে, সেটার জন্য বঙ্গবন্ধু ক্ষমা চাইবে কেন? আর বঙ্গবন্ধু তো অলরেডি প্রচুর সাবমিসিভ হয়েছে তাদের কাছে, এই বইয়ের ভিতরে সেটা লেখা আছে। এবং আরেকটা আশ্চর্য জিনিস ডালিমের বক্তব্য থেকে আমরা দেখেছি, সেটা হলো গাজী যখন ডালিমের ফ্যামিলিকে গাড়িতে উঠালো, ডালিমের ভাষ্য অনুযায়ী, যদিও আমরা গাজীর পরিবার বা গাজীর ভাষ্য আমরা জানি না, তখন গাজীর ফ্যামিলির যারা যারা ছিল গাজীর বাসাতে, আর্মি তাদেরকে নিয়ে এসেছে আপনার ক্যান্টনমেন্টে বা তাদের ডেরাতে। আমার কথা হচ্ছে, আমি যদি আজকে একটা অন্যায় করি, তাহলে সেটার জন্য আমার বোনকে, মাকে গ্রেফতার করা হবে কেন? তাকে তুলে নিয়ে আসা হবে কেন? ধরা যাক আপনাদের মধ্যে কেউ একজন অন্যায় করলো, কাউকে খুন করলো, যে খুন করেছে আমরা তার শাস্তি নিশ্চিত করব, তার বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাবে। সেই লোকের মা বাবাকে আমরা তুলে নিয়ে আসবো কেন ক্যান্টনমেন্টে? এই প্রশ্ন কি আপনি করেছেন? ডালিম কিন্তু এই তথ্য আপনাদেরকে দিয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে ডালিমের এই পুরো লাইভ যেন লাইভ না, এটা তার অপরাধের জবানবন্দি এবং তার কৃতকর্মের প্রত্যেকটা ডে টু ডে বর্ণনা। তো আপনারা এই প্রশ্নগুলো যখন করছেন, তখন আমি আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। যেই লোকটা বলছে যে আমি সেনা পরিষদ গঠন করেছি, এই বইয়ের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে এই সেনা পরিষদ ছিল খুবই গোপন, খুবই তারা ভেতরে ভেতরে কাজ করতো, সৈনিকদেরকে তারা ইনফ্লুয়েন্স করতো, সৈনিকদেরকে তারা ইনসাইট করতো যাতে সরকারের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, সেনাবাহিনীতে চাকরি করা অবস্থাতে আপনি যদি একটা গোপন সংগঠন করেন, আপনার শাস্তি কি? আপনাদের মধ্যে যারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা সেনাবাহিনীর মধ্যে আছেন বা সশস্ত্র বাহিনীর মধ্যে চাকরি করেন, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো, যে যদি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থাতে কোনো মানুষ গোপনে সরকার উৎখাতের জন্য, বা সরকার উৎখাত না, গোপনে আরেকটা সংগঠন করে, সে সেটা করতে পারে কিনা এবং সেটার জন্য তার শাস্তি কি? ও কিন্তু অকপটে সেটা স্বীকার করছে। কখন থেকে সে সেনা পরিষদটা গঠন করেছে? মুক্তিযুদ্ধের সময় থেকে, যখনও পর্যন্ত অ্যাপারেন্টলি বঙ্গবন্ধু জেলে বন্দী, মানে বঙ্গবন্ধু জেলে বন্দী থাকা অবস্থাতে, পাকিস্তানের জেলে বন্দী থাকা অবস্থাতে তাকে অপরাধীও বানানো হলো এবং বঙ্গবন্ধুকে উৎখাতের ষড়যন্ত্র করলো। এখন আপনি আমাকে বলেন যে আমি আপনাকে কি বলবো? একটা মানুষকে আপনি দেশ শাসন করবার কোনো সুযোগ না দিয়ে তিনি বন্দী থাকা অবস্থাতে আপনি ধরে নিলেন যে তার বিচার করতে হবে, তাকে উৎখাত করতে হবে, তখনও মুক্তিযুদ্ধ চলছে। আমি আপনাদেরকে আর কি বলবো, আর কতভাবে বোঝাবো? যদি আমার মনে হয় যে ইউ আর স্মার্ট এনাফ, আমার ধারণা আপনারা এটা বুঝেছেন, এই প্রশ্নগুলো আপনারা করবেন। তার মানে সে একটা গোপন দলের সদস্য ছিল এবং সেই গোপন দলের সদস্য স্বীকার করছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার মনে হয় আপনাদের জন্য একটু দেওয়া প্রয়োজন, যেটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে যে তার বন্ধু এসপি মাহবুব, এইটা কালকের লাইভে বলেনি কিন্তু তার বইয়ের ভিতরে লেখা আছে, তার বন্ধু এসপি মাহবুব একদিন ডালিমকে ডাকলো, ডেকে বললো যে দেখো আমরা সিরাজ শিকদারের পার্টির, অর্থাৎ যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলছি তো, সর্বহারা পার্টির সিরাজ শিকদারের একটা পার্টি ছিল যারা বাংলাদেশের সেই সময় ফাঁড়ি লুট করতো, সংসদ সদস্যদেরকে খুন করতো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করতো, ধর্ষণ করতো। এই বই সেটার বর্ণনা আছে, যদিও ডালিম বলেনি এটা কারা করতো, কিন্তু এই অপরাধের বর্ণনাগুলো আছে। এখন যখন সেই দলের কয়েকজন সদস্যকে ধরা হলো, ইন্টারোগেশন সেলে তারা ডালিমের নাম বলেছে যে ডালিম তাদের সাথে আছে। এসপি মাহবুব তখন ডালিমকে ডাক দিয়ে বললো যে দেখো ডালিম,
আমি এই অপরাধীদেরকে ধরার পরে ওদের নোটবুকে তোমার নাম পাওয়া গেছে, প্লাস তারা তোমার নাম বলেছে। মাথায় রাখবেন, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এই বইয়ে বলছি। এই বইয়ের কত নম্বর পেজে? এই বইয়ের 469 নম্বর পেজে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। এটা কত এডিশন? এটা হলো আপনার 2004-এর এডিশনের যে বইটা নবজাগরণ প্রকাশনী থেকে বের হয়েছিল, এটা মনে হয় এখন অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে। আচ্ছা, ডালিম তখন তার বইয়ের ভিতরে লিখছে যে আমি এই কথা শুনে ভরকে গেলাম, অর্থাৎ আমাকে যখন বলল যে শিয়া সিকদারের যে কোনো সময় শিয়া সিকদার গ্রেফতার হতে পারে, তার বিপদ হতে পারে, সে তখন এখানে বলছে আমি সাথে সাথে হাই কমান্ডকে জানিয়ে দিলাম। এখন আপনি আমাকে বলেন বা আপনারা আমাকে বলেন যে একজন সেনাবাহিনীর অফিসার, তার সাথে একটা খুনের ডাকাত পার্টি শিয়া সিকদারের সাথে যোগাযোগ, যদি যোগাযোগ না থাকে তাহলে হাইকমান্ডকে সে কিভাবে জানিয়ে দিয়েছে? এখানে লেখা আছে বইয়ের ভিতরে। কি লিখেছে? সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে, সাবধানের মান নেই। পরদিনই খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল। তার মানে এই ডালিম, এই খুনি ডালিম, বঙ্গবন্ধুর খুনি ডালিম, তার সাথে শুধু সে সেনা পরিষদই গঠন করেনি, সে শিয়া সিকদারের পার্টিও করতো, তাদের সাথে সংযোগ ছিল। এই মোটা দাগে এই প্রশ্নগুলো করলাম, আরো অনেক ছোট 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 ইস্যু নিয়ে আপনার সাথে আলোচনা করা যায়, কিন্তু মোটা দাগে এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো ডালিমকে করা দরকার। এছাড়াও সে বলেছে যে শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছে, বুদ্ধিজীবীদেরকে হত্যা নাকি ভারতীয়রা করেছে, পাকিস্তানিরা করেনি। মানে পুরো শরীরের ভেতরে সে মুক্তিযুদ্ধের তকমা নিয়ে ঘুরছে, বীরুত্তম নাম নিয়ে ঘুরছে, কিন্তু এই খুনিটা কমপ্লিটলি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, কমপ্লিটলি সে মুক্তিযুদ্ধকে মানে না। মুক্তিযুদ্ধ চলা অবস্থাতে সে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছে। তাহলে বঙ্গবন্ধুকে খুন করার পরে খুনিরা যে বারবার বলেছে যে আমরা উনার শাসন আমলের অনেক বাজে পরিস্থিতি দেখে খুনের পরিকল্পনা নিয়েছি, আমরা বাকশালের কারণে করেছি, উনি একনায়ক হয়ে গিয়েছে সে কারণে করেছি, তাহলে তো সবকিছুই মিথ্যে কথা। মুক্তিযুদ্ধের সময় যদি তাকে হত্যা করার পরিকল্পনা করে জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁইয়ে, তাহলে আর বাকশাল, উনি একনায়ক, এই আলাপগুলো কেন আসবে ভাই? এই প্রশ্নগুলো আপনি করেন, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। লাস্টে শুধু একটা কথা বলি, একটা না দুটা কথা বলি। একটা হচ্ছে যে তিনি বলছেন যে বঙ্গবন্ধু ইংরেজি ভালো বুঝতেন না, সে কারণে নাকি সিরাজুল হক তাকে 3 লাখ বলেছে, তিনি 3 লাখকে 3 মিলিয়ন মনে করেছেন। কিন্তু আশ্চর্য হয়ে যায়, রাশিয়ান পত্রিকা প্রাভদা 2রা জুন তাদের নিজস্ব পত্রিকাতে প্রকাশ করে যে 30 লক্ষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা পরবর্তী সময় অবজারভার এবং মর্নিং নিউজ একটা পত্রিকা ছিল, তারা এটা পাবলিশ করে যে প্রাভদার বরাত দিয়ে যে প্রাভদা 30 লক্ষ বলেছে। এবং বঙ্গবন্ধু বলার আগে তাহলে রাশিয়ার পত্রিকা 30 লক্ষ বলেছে, তার মানে বঙ্গবন্ধুই প্রথম না, তার মানে বঙ্গবন্ধু এই 30 লাখ আলাপের কথাটা তোলেন নাই। আর এই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে সরাসরি গুলি খাওয়া ছাড়া সেখানে অনাহারে, অর্ধাহারে, তারপরে পালাতে গিয়ে, ঘূর্ণিঝড়ে, পাকিস্তানি সেনাবাহিনীদের অত্যাচারে লুকিয়ে থেকে বা প্রাণ বাঁচাতে না পেরে বিভিন্নভাবে যেগুলো মারা গেছে, সরাসরি গুলিতে না, সেগুলো কি গণহত্যার আওতায় পড়বে না? যে ওই কাজটা না করলে এইটা হতো না? এই কথাটাও বা এই প্রশ্নটাও আমি আপনার প্রতি ছুড়ে দিলাম। শেষ কথাটা আমি বলবো যে বিএনপি আমলে ডালিমের ব্যাপারে একটি দুর্নীতি তদন্ত হয়। দুর্নীতি তদন্তটা কি? ডালিম কেনিয়াতে হাই কমিশনার হিসেবে ছিল, সে হাই কমিশনের নাম ব্যবহার করে মদ আমদানি করতো এবং হাই কমিশনের টাকা দিয়ে মদ কিনে সেগুলো আবার কেনিয়াতে বিক্রি করতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুল্কমুক্ত গাড়ি আনতো। কিভাবে আনতো? আপনারা জানেন যে হাই কমিশনের স্টাফরা আপনার শুল্কমুক্ত গাড়ি পায়, সেই গাড়ি নিয়ে এসে সে চড়া দামে বিক্রি করতো বিভিন্ন জায়গাতে, সেখান থেকে লাভ করেছে। প্লাস এই হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় ডলারে। সে করতো কি, ডলারের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেইটাকে কাজে লাগিয়ে ডলারটা সে ভাঙিয়ে ফেলতো, ভাঙিয়ে ফেলে সে টাকার মূল্য মানে কর্মচারীদেরকে বেতন দিত। এটা নিয়ে অসন্তোষের তৈরি হয় এবং তার ব্যাপারে তদন্ত হয় এবং তার এই দুর্নীতির তদন্তের ব্যাপারটা আমরা জানতে পারি 13ই জুন 1995 সালে, তখন বিএনপি সরকার ক্ষমতাতে, এবং দুটো সদস্য বিশিষ্ট ব্যক্তিকে এই তদন্ত কমিটি দেওয়া হয়। পরবর্তী সময় ডালিম এই তদন্ত কমিটির সামনে না এসে পালিয়ে যায়, সিন্স দেন সে পলাতক। তার মানে যেই লোকটি দেশ পরিবর্তন করে দিবে, দেশ এই করবে, কোরআন শরীফ হাত ছুঁয়ে বলছে, বারবার আল্লাহর নাম নিচ্ছে, ইনশাল্লাহ বিসমিল্লাহ বলছে, এই ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে সরকারি মাল চুরি করছে, একটা গাড়ির লোভ সামলাতে পারছে না, মদের লোভ সামলাতে পারছে না, ডলারের এক্সচেঞ্জ রেটের লোভ সামলাতে পারছে না, আর সেই লোক বড় বড় কথা বলছে, আর এই প্রজন্ম সেগুলো গিলছে। লজ্জা কার হওয়া উচিত? আমার? না যারা এইভাবে ভাবছে,
না যারা এখন এই ডালিমকে হিরো মনে করছে তাদের এই প্রশ্ন আমি তাদের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করার, তবে আপনাদের মতামত জানানো খুবই গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করুন। মেজর ডালিমে এই বক্তব্য কি সত্যি শেখ হাসিনার জন্য হুমকি, নাকি এটি শুধু একটি রাজনৈতিক নাটক? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।